এই গাড়িটার আবার কি হলো? কিরে, গাড়ি কেন থামালি? আমি থামাইনি, মনে হয় চাকা পাঞ্চার হয়ে গেছে। কি বলিস? এখন কিভাবে ভার্সিটিতে যাব? সকালে আমার গাড়ির চাকাও সেম অবস্থা হলো। এই জন্যই তোর গাড়িতে উঠলাম। এখন থেকে তোরটারও সেম। উফ, এত বকবক না করে নাম তো গাড়ি থেকে। একটা সিএনজি ডাকতে হবে। শেষমেশ সিএনজি? হেঁটে যাওয়ার থেকে সিএনজি করে যাওয়াই ভালো। ওই তো একটা সিএনজি আসতেছে, ওটাকে থামাই। হ্যাঁ, তাই কর। আই মামা, যাবেন? আমার তো কোনো বোনই নেই, তাহলে আমি আপনার মামা হলাম কোন দিক দিয়ে? আরে, এটা তো কথার কথা বলেছি। তাছাড়া নাম তো জানি না আপনার, সেজন্য মামা বলে ডেকেছি। ভাইয়া বলে ডাকলে তো আপনাদের শরীরে আবার অ্যালার্জির মতো মনে হয়। বাহ, সব বিষয়ে দেখি খোঁজখবর ভালোই রাখেন। দেখুন, এমনিতেই লেট হয়ে যাচ্ছে, চলুন তো। রুষা, ওর তাড়াতাড়ি। মামা, এসিটা একটু চালিয়ে দিন তো। এটা কি তোর গাড়ি পেয়েছিস যে এসি চালাবে? তুই তো জানিস আমার এইসব গাড়িতে ওঠার মোটেই ইচ্ছে কখনো হয়নি। শুধু তুই বলেছিস বলে করতে হলো। এসি তো নেই, তবে যখন এটা চালাবো তখন এসির মতো বাতাস পাবেন। তাড়াতাড়ি করে চালান তো। সিএনজি চালাতে থাকে। ইরা আর রুসার কথাগুলো শোনার পরে আকাশের তো ইরার কথাগুলো অনেক ভালো লাগে। কেননা ইরার কথায় কোনো লোভ বা হিংসা এরকম কোনো কিছুই নেই। ভার্সিটির সামনে চলে আসে। এই, তোর ভাড়া কত রে? খুশি হয়ে যা দেওয়ার দিতে পারেন। এই, তোর উপরে আমি কেন খুশি হতে যাব? তুই কি সম্পর্কে আমার কেউ লাগিস? তা কেন লাগবো? তাছাড়া আপনার যে আত্মীয় হবে সে বেচারা যে কি অবস্থা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি আপনাকে দেখার পরে। তুই আসলে অনেক বেশি কথা বলিস। ওরা তো আমার স্বভাব বলতে পারেন। রুষা, কেউ এভাবে কথা বলে? আচ্ছা শোনেন, আমরা এর আগে কখনো সিএনজিতে উঠিনি। আমি মাঝে মাঝে উঠি, ভালো লাগে বলে, কিন্তু ভাড়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেজন্য যদি আপনার ভাড়াটা বলতেন। আপনার কথাগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার জন্য 200 টাকা। ইরা টাকা নিতে যাবে তখনই খেয়াল করে ওর পার্স নেই। ওহ শিট, গাড়িতে পার্স রেখে এসেছি। তাহলে তাক লাগবে না। ওই, লাগবে নাকি? তোর কি আমাদের ফকির বলে মনে হয় নাকি? ওনার থেকে তো নেই, কিন্তু আপনি কেন দেখছেন না? দুজনের পার্স গাড়িতে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার দিন তো। ইরা, তুই এই ব্যাটার নাম্বার নিবি কেন? তুই চুপ কর, আপনার নাম্বার দিন। আমি পরে আপনাকে টাকা পাঠিয়ে দেবো যোগাযোগ করে। আমি বাসা থেকে নগদ টাকা আনতে আনতে অনেকটা সময় লেগে যাবে তো। আচ্ছা, তাক লাগবে না। দেখুন, গরিবের দুঃখ আমি বুঝি, সেজন্য অনেক সময় 200 টাকাও তাদের কাছে অনেক বেশি টাকা। আচ্ছা, এত করে যখন বলছেন তখন নিন নাম্বার। নাম্বার বলতে থাকে। নাম্বার দেখে ইরা অবাক হয়। এরকম নাম্বার তো শুধুমাত্র ভিআইপি লোকদেরই দেওয়া হয়, তাহলে এই নাম্বার আপনার কাছে কি করে? আমি তো এত কিছু বুঝি না। আচ্ছা, আপনি আসুন, আমি বিকেলের ভিতরে টাকা পাঠিয়ে দিব। ইরা একটা কল দেয়। এতে নাম্বার আকাশের কাছে চলে আসে। ওখান থেকে একটা নির্জন জায়গায় আসে। তারপর কতগুলো লোক দাঁড়িয়ে আছে সেখানে। স্যার, ভিতরে এসে ফ্রেশ হয়ে নিন। ভেতরে এসে ফ্রেশ হয়ে অফিসে আসে। অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে জানতে পারবেন সামনের দিকে, কেননা গল্প তো মাত্র শুরু হলো। আকাশ, এত লেট হলো কেন? কিছু কাজ ছিল। আমি তো জানি তোমার কাজটা কি, তা এইভাবে আর কতদিন? আমি পেয়ে গেছি তাকে। নাম কি? বাসা কোথায়? আমি তাহলে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার কাছে। অত তাড়া নেই আমার, আগে দেখতে হবে আমার যে রকম মেয়ে পছন্দ ও আজ তেমন কিনা। তুই দেশে আসার পর থেকেই কিন্তু এরকম করছিস। না অফিসে ঠিক মতো বসতেছিস, না অন্য কোনো কাজে করছিস তুই। চিন্তা করে না, হয়ে যাবে। তাছাড়া আমার খরচের জন্য কেউ না জানে বা অন্য কাউকে না জানায়। তুই যে আমার ছেলে সেটা তো এখনো তেমন কেউ জানে না। তুই তো দেশেই থাকতি না, সেজন্য কেউ জানতেও পারেনি। শোনো, আমি ওই মেয়েকে যেভাবে পারি আগে ইমপ্রেস করার চেষ্টা করব, তবে আমাকে আগে জানতে হবে ওই মেয়ে কি চায়। তাহলে শুরু করে দে। দেব। আমি তাহলে চলি। আবার কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। তোমার ছেলের হবু বউ, সে বাসায় তো পৌঁছে দিতে হবে। ঠিক আছে, সাবধানে যা তাহলে। আবারও একটা সিএনজি নিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকে। এদিকে ভার্সিটির ভেতরে ইরা ওর আরো কিছু বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে থাকে।
এরা আমরা যাব কি করে? কেন রে, তোদের গাড়ি কোথায়? রুষা, তোরা তো সবসময় গাড়ি নিয়ে চলাচল করিস। রুষা, বাকিটা তুই বল। সে অনেক কাহিনী, অন্য একটা সময় বলবো। আচ্ছা, তোরা কি থামবি নাকি চলে যাবি? আমরা থাকবো, তোর কাজ থাকলে চলে যেতে পারিস। ঠিক আছে। বের হয়ে যখন রাস্তায় আসে তখন ইরার খেয়াল হয় ওর কাছে টাকা নেই। ওহ শিট, টাকা যে নেই আমি তো ভুলেই গেছি। রুনা বা রুবির কাছ থেকে নিয়ে আসি টাকা। এই বলে পেছনে ফিরে হাঁটতে থাকবে তখনই আকাশ ডাক দেয়। এই যে ম্যাডাম, শুনছেন? আচমকা এরকম কথায় ইরা দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই দূর থেকে আকাশ ইরার কাছে আসে। আপনি আমাকে ডাকছেন? যে আপনাকে ডাকছি। আপনি তো হেঁটেই দেখে চলে যাচ্ছেন। নাম না ধরে ডাকলে কাকে ডাকছেন সেটা বুঝবো কি করে? তখন তো নাম বলেননি, নাম না বললে জানবো কি করে? আপনি কি আমাকে চিনেন? আরে সকালে যে ভার্সিটিতে আপনাদের নিয়ে আসলাম। ও সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। আসলে আপনার দিকে সেভাবে খেয়ালও করিনি। এটা কোনো ব্যাপার না, আমার মতো একজন সিএনজি ড্রাইভারকে মনে নাই থাকার কথা। আরে এভাবে বলবেন না। তাছাড়া আপনি কি পাওনা টাকার জন্য অপেক্ষা করছিলেন? চিচি, এইসব কি বলেন? আমি আপনার উপকার করার জন্য এখানে অপেক্ষা করতেছি। কি রকম উপকার? সকালে তো আমার সিএনজিতে উঠলেন, কিন্তু টাকা না থাকার কারণে ভাড়া দিতে পারেননি। বললাম তো বাসায় পৌঁছে পাঠিয়ে দেব। আমি সেটা বলিনি। তাহলে কি বলার জন্য এসেছো? আমি তো এসেছি আপনাকে নেওয়ার জন্য। আমাকে নেওয়ার জন্য মানে? আমি ঠিক বুঝলাম না। সকালে তো টাকা ছিল না, সেজন্য আমি ভালো মানুষ বলে আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। পরে আপনার মনে পড়লো আপনার কাছে তো টাকা নেই, তাহলে বাসায় ফিরবেন কি করে, সেজন্য পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সত্যি তোমাকে যতটা আমি ভালো মনে করেছিলাম তুমি তো এর চেয়েও বেশি ভালো। আচ্ছা চলো তাহলে। জি ম্যাডাম, উঠুন। ইরার বলা ঠিকানায় চলে আসে। এসে দেখে এটা একটা অফিস। এখানে কেন? আমি ভার্সিটি শেষ করে অফিসে আসি। পড়াশোনার পাশাপাশি চাকরি করা ভালো, এতে পরিবারকে সাহায্য করা যায়, সাথে নিজের খরচটাও চালানো যায়। তুমি যেটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আচ্ছা, ব্যাপারটা যাই হোক, আমি তাহলে আসি এখন। ভাড়া তো নিয়ে যাও। যদি ভাড়া থাকতো তাহলে আমাকে তো এখানে আসতে হতো না। আচ্ছা, মোবাইল পাঠিয়ে দিব। এতে চলে আসে। ইরা তো মুচকি হাসতে থাকে। ছেলেটা আসলে দায়িত্বশীল আর অনেক মজারও। যাই আমি আমার কাজে। ইরাও অফিসে আসে। এসে ওর কেবিনে বসে। তখন ম্যাম, স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। মেয়েটা যাওয়ার পরে ইরা ওর বাবার রুমে যায়। আমাকে ডেকেছো? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সকালে তুই ভার্সিটিতে গেলি কি করে? কিরে, আবার সিএনজি করে? কি বলে সেইগুলো? সে বিষয়ে পরে বলবো। এখন তুমি এটা বলো, আম্মু খাবার কি পাঠিয়েছে? সেজন্য তো তোকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, চল তাহলে। খেতে খেতে বাবা মেয়ে অনেক বিষয়ে কথা বলতে থাকে। কথার মাঝে আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল? আমি যদি কখনো গরিব ঘরের সন্তানকে বিয়ে করি তাহলে তোমাদের কোনো অসুবিধা আছে কি? কিসব উল্টাপাল্টা বলছিস? বলার কারণ আছে, সেজন্য আমি বলতেছি। আচ্ছা, তোর কি আবার সিএনজি চালায়? ওই ছেলেকে পছন্দ হয়ে যায়নি তো? তুমি কি করে বুঝলে? আসার পর থেকে তো সে নিয়ে কথা বলছিস। আরে পছন্দ বলতে ওই পছন্দ না। কিন্তু ওরা তো তেমন ভালো হয় না, নেশা করে ওরা। কি বলো? ওই ছেলেকে তো তেমন মনেই হয়নি। কয়েকটা ঘন্টার পরিচয়ে তো কাউকে চেনা যায় না। দূর, আগে দেখি ছেলেটা কেমন, তারপর না হয় বন্ধুত্ব করবে ওর সাথে। তুই কেন বন্ধুত্ব করতে যাবি একজন ড্রাইভারের সাথে? হ্যাঁ, তুমি বুঝবে না। খাও তো এখন। খাওয়া শেষ করে নেয়। তারপর ওনারা কাজ করা শুরু করে দেয়। বিকালে ইরা ঠিকই টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পরে বাবা দেখো, টাকা পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি কি করব বল? এই নাম্বারের পুরো ডিটেলস তুমি আমাকে বের করে দিবে। আমি কেন দেব? তুই পছন্দ করেছিস, তুই বের কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, ওখান থেকে বের করে নেব। তারপর একদিন দেখবে তোমার সামনে দিয়ে ওই মেয়েকে সাথে নিয়ে আমি করব। সে এখনো অনেক দেরি। চললাম আমি। নিচে এসে সার্ভার রুম থেকে ইরার নাম্বারের পুরো ডিটেলস বের করে নেয়। বাহ, আমার হবু বউ তো দেখি অনেক ধনী, কিন্তু আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে কি ভালোবাসবে? তবে পড়াতে তো পারি, দেখি কতটুকু পটে।
ওইদিকে ইরা কাজ শেষ করে বাসায় চলে আসে। তখন তুই আর তোর বাবা সারাক্ষণ যে অফিসে বসে থাকিস, বাসায় যে আমি একা একা, তার কি কোনো খেয়াল আছে? বাবার পক্ষে তো একা সম্ভব হবে না। তাছাড়া আমাকেও তো এই বিজনেস একটা সময় দেখে রাখতে হবে, সেজন্য আগে থেকে শিখে রাখতেছি। একদম ঠিক কাজ করেছিস। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে? জামাই বাড়ি থেকে অফিস করব। তুই আর তোর বাবা যা খুশি কর। আরে তুমি রেগে গেলে নাকি? আমার রাগের কোনো মূল্য কি তোমার কাছে আছে? আরে তুমি না আমার একমাত্র বউ। এই বুড়ো বয়সে ভীমরতি ধরতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। ওরা বাবা মেয়ে চলে যায়। ইরার মাও নাস্তা রেডি করে রাখে। রাতে ইরা ঘুমানোর সময় হঠাৎ খেয়াল করে ওর মোবাইলে একটা মেসেজ এসেছে। এত রাতে আবার কে মেসেজ দিল? মেসেজে রিপ্লাই করতে থাকে। একটু পরেই আকাশ ওর পরিচয় বলে। তা শোনার পরে আপনি হঠাৎ মেসেজ করেছেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ কেন? ওই যে টাকাগুলো যে ফেরত দিয়ে দিলেন। ওটা তো আপনার প্রাপ্য। এই প্রথম আমি কাউকে টাকা পরিশোধ করতে দেখেছি। এর আগেও অনেক লোক আমি উঠিয়েছি, কিন্তু এভাবে কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আমি অন্য সবার মতো না যে কারো হাজার লক্ষ টাকা মেরে খাবো। তা এখন বলুন কি জন্য মেসেজ করেছেন? ওই যে ধন্যবাদ দেওয়ার জন্যই তো মেসেজ করেছি। ঠিক আছে, ঘুমান এখন। কোনো কিছু আর না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও ইরা গাড়ি নিয়ে বের হয়। তখন বাড়ির কিছুটা সামনে ইরা আকাশকে দেখতে পেয়ে গাড়িটা থামায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? চাকা পাঞ্চার হয়ে গেছে। কিন্তু এখন কি করবেন? আশেপাশে তো পাঞ্চার ঠিক করার জন্য লোকও নেই। আমার গাড়িতে এসে বসুন। আমি কেন আপনার গাড়িতে বসবো? গাড়ির চাকা নিয়ে আমার গাড়িতে বসুন, আমি আপনাকে দোকানে নামিয়ে দেব, যেখানে ঠিক করে। আবার কোনো একটা সিএনজি বা অটো ধরে চলে এসে ঠিক করে নেবেন। আপনার এত বড় গাড়িতে আমার মতো একটা সিএনজি ড্রাইভার বসলে এই গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে না তো? এত কথা বলেন কেন? উঠতে বলেছি, উঠে বসুন। গাড়িতে উঠে বসে। তখন ইরা কিছু প্রশ্ন করতে থাকে, সেগুলোরও উত্তর দিতে থাকে। আবার আকাশও পাল্টা প্রশ্ন করে, সেগুলোরও উত্তর দিতে থাকে। ইরা কিছুক্ষণ পরে ওকে নামিয়ে দেয়। এই নিন 200 টাকা। টাকা কেন? এত সকাল সকাল তো আর ভাড়া পাইনি। পাঞ্চার সরানো, আবার ভাড়া দিয়ে সিএনজির কাছে যাওয়া, এর জন্য মোটামুটি খরচ তো হবেই। এটা অবশ্য ঠিক বলছেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার টাকাগুলি আজকে পাঠিয়ে দেব। তা পাঠাতে হবে না। আমার বাবা মা শিখিয়েছে কারো ঋণ রাখা মোটেও ভালো না। বাহ, আপনার বাবা মা তো দেখি অনেক ভালো আপনার মতে। জি, ওনারা অনেক ভালো। আচ্ছা, আপনি যান তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। আকাশ নেমে যাওয়ার পরেই ইরা চলেছে। ঠিক তখনই সিকিউরিটিগুলো কাছে আসে। স্যার, এভাবে কি দরকার কষ্ট করার? কি জন্য এরকম করছি তা এখনো তোমরা বুঝতে পারোনি। তবে কখনো যে বুঝবে ওটা, সেটা আমি জানি। আচ্ছা, তোমরা তোমাদের কাজে যাও। আমি না বলেছি আমাকে ফলো না করার জন্য? আপনার নিরাপত্তার জন্য তো আপনার কাছাকাছি আমাদের থাকতে হচ্ছে। এখানে আমাকে কেউ চেনে না, সেজন্য নিরাপত্তা দিতে হবে না। যদি তোমরা আমার পাশে পাশে থাকো তাহলে তো সবাই উল্টো সন্দেহ করতে থাকবে। তাহলে কি চলে যাব? যাও। ওইদিকে ভার্সিটিতে এসে দেখে ওর বান্ধবীগুলো কথা বলছে। তখন এরা দুজন উঠে চলে যায়। কি নিয়ে কথা হচ্ছে? ভাবছি কোথাও থেকে ঘুরে আসবো। এটা তো ভালো হবে। কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? দূরে কোথাও যাবি নাকি ধারে কাছে? ধারে কাছেই যাব, তবে সিএনজি করে যাব। এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? সেটাই তো। তো এত কিছু থাকতে সিএনজি কেন? দেখ, সিএনজি হলে আমি যাব না। তোরা গেলে নাই, আমার সাথে যে যাবে তাকে নিয়ে যাব। রুবি, রুনা, তোরা কি কেউ যাবি না? না রে। আমি উঠি, তোরা গল্প কর। ইরা রুসার সাথে বাকিটা আলোচনা করতে থাকে। ওইদিকে আকাশ, তোকে একটু দেশের বাইরে যেতে হবে। কেন আব্বু? ওখানে আমাদের যে কোম্পানি আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেজন্য তোকে যেতে হবে। ঠিক আছে, গেলাম তাহলে। পরের দিন ইরা আকাশকে কল দেয়, কিন্তু চিনতে পারছে না, সেজন্য কে বলছেন? আমাকে চিনতে পারছেন? কই না তো। আমি ইরা চৌধুরী, যাকে সিএনজিতে। চিনতে পেরেছি। জি বলুন, হঠাৎ কল দেওয়ার কারণ? কালকে আমি আর আমার বান্ধবী ঘুরতে যাব। আপনারা ঘুরতে যাবেন সে কথা আমাকে কেন বলছেন? তোমার সিএনজি নিয়ে চলে আসিও। আপনাদের নিজের গাড়ি থাকতে
আমার সামান্য একটি সিএনজিতে করে যাবেন? তোমার কোনো সমস্যা হবে কি এতে? না, কোনো সমস্যা হবে না। তাহলে চলে আসবে সময় করে। জি, চলে আসবো। কিছুক্ষণ পরে আকাশের বাবা এসে ওকে কাল দেশের বাহিরে যাওয়ার জন্য বলে। তখন কাল আমি ইরাকে নিয়ে ঘুরতে যাব, সেজন্য কাল যেতে পারবো, তবে রাতের বেলা বের হব। ঠিক আছে, আমি রাত 11টায় টিকিট কেটে রাখতেছি। ঠিক আছে আব্বু। পরের দিন সকালে গ্যাস নিয়ে ইরার বলা ঠিকানায় চলে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরাও আসে। বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আমি সময়কে অনেক গুরুত্ব নেই। গুরুত্ব দেওয়া অনেক ভালো। এখন চলো, নদীর ধারে যাব আমরা। ওখানে কেন যাবেন? কেন যাব না যাব? কেন যাব না? যাব। তোকে জানতে হবে না, বুঝলি? তোকে যেতে বলেছি, তুই যা তো এখন। রুষা, এত রেগে কথা বলছিস কেন? একটু ভদ্রভাবে কি কথা বলা যায় না? এদের মতো ফকিরের সাথে কিভাবে ভালো ব্যবহার করবো তুই বল? তাই বলে এতটা বাজে ব্যবহার? দেখেরা, তোর জন্য এই ছেলেকে মেনে নিচ্ছি, নয়তো তুই জানিস আমি এদের মতো ছেলের সাথে কখনো কথাও বলি না। আচ্ছা, তুই চুপ থাক। তুমি ওর কথায় কিচ্ছু মনে করো না। আমার মতো গরিব মানুষ কিছু বললে কি আবার না বললি বা কি? ঠিক বলেছিস, শুধু ইরার জন্য আমি তোর সিএনজিতে উঠেছি, নয়তো কখনো তোর সিএনজিতে ওঠার কোনো ইচ্ছেই ছিল না আমার। রুষা, একটু চুপ কর তো এখন। 1 ঘন্টা পরে ওরা নদীর ধারে আসে। আমি কি চলে যাব নাকি গাড়িতে অপেক্ষা করব? গাড়িতেই অপেক্ষা কর। আরে, কি গাড়িতে থাকবে? আমরা আসতে আসতে তো বিকাল হয়ে যাবে। তোর কি হয়েছে, টাকা বাড়িয়ে দিব? টাকা বাড়িয়ে দিতে হবে না, আমি এখানেই থাকবো, আপনার বরং ঘুরে আসুন। আচ্ছা আকাশ, তুমিও আমাদের সাথে চলো। কি বলছিস রা তুই? সামান্য একটা সিএনজি ড্রাইভারের সাথে আমি করব? আমি ঘুরতে পারলে তোর ঘুরতে সমস্যা কি? দেখ, আমি পারবো না। তাছাড়া আমার কোনো ইচ্ছেও নেই এদের মতো ফকিরের সাথে ঘুরে বেড়ানো। তুই না গেলে সিএনজিতে বসে থাক। তুই একা একা যাবি তাহলে? কেন কেন হবে? আকাশ তো থাকবে আমার সাথে। তবে একটা কথা, ও যেন আমার পাশে না হাঁটে। তোর পাশে হাঁটবে না, আমার পাশে হাঁটলে তো সমস্যা নেই তোর। না, কোনো সমস্যা নেই। চলো আকাশ, আমরা ঘুরতে থাকি। আকাশ ইরার পাশে হাঁটতে থাকে। ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, আবার হাসছে। মুগ্ধ নয়নে ইরার দিকে তাকিয়ে আছে। দুপুর হয়ে যায়, সেজন্য দুপুরের খাবারও ওরা একই সাথে খায়। তবে ইরা খেয়াল করে আকাশের খাবার ধরন কিন্তু বড় লোকদের মতন। মানে ইরাও এরকম ভালোভাবে খেতে পারছে না যতটা ভালোভাবে আকাশ খেয়েই যাচ্ছে। এই নিয়ে আর কথা বলেনি। খাবার শেষে ওরা নদীর ধারে একটা নারকেল গাছের উপরে এসে বসে। এখান থেকে অনেক ভালো লাগছে। এই, তুই এরকম নাড়াচাড়া করলে তো আমি পড়ে যাব। কথাটা বলতে না বলতেই ইরা পড়ে যায় আর পায়ে একটু ব্যথা পায়। ও মা গো, কি ব্যথা! সরি, আমি বুঝতে পারিনি তুই যে পড়ে যাবি। আমি তো হাঁটতেই পারছি না, আমাকে ধর। আমি তোর শরীরে ভর করে একটু হাঁটি। ঠিক আছে, ধরছি। কিন্তু কয়েকটা পা যাওয়ার পরে রুসাও পারছে না, ইরাও আর হাঁটতে পারছে না। তোকে এখন নিয়ে যাব কি করে? আমাকে কোলে নিয়ে হাঁটতে পারবেন? কি, তুই ড্রাইভারে কোলে উঠবি? তুই তো নিজেই পারিস না, তাহলে ও ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে কোলে নিতে অসুবিধা হবে না। অসুবিধা হবে না, তবে কিছুক্ষণ হাঁটার পরে আপনাকে নামিয়ে দিয়ে একটু জিরে নিতে হবে। এতে কোনো অসুবিধা নেই। শেষমেশ কিনা তুই একটা, বাদ দে সেসব কথা। কি হলো, নিন আমাকে। ইরাকে কোলে নেয়। এই প্রথম আকাশ কোনো মেয়েকে কোলে নিল, আর ইরাও প্রথম কোনো ছেলের কোলে উঠল। হাঁটতে থাকে। 5 মিনিট হাঁটার পরে নামায়। এই অল্পতেই এরকম অবস্থা? একবার নিজের দিকে দেখান, 60-62 কেজির ভিতরে আছেন। বরাবর 61 কেজি আমি। তোমার আন্দাজ কিন্তু ভালো। আচ্ছা, যারা জিম করে তারা তো অনায়াসে 80 থেকে 100 কেজি তুলে। তারা মাত্র 5 সেকেন্ডের জন্য ওজন তোলে। তার মানে তুমি বোঝাতে চাইছো ভার ধরে রাখাটা বেশি কষ্টকর? এতক্ষণে বুঝতে পেরেছেন? আমার তো ব্যথা এখনো কমছে না। চিন্তা করবেন না, আমি হসপিটালে নিয়ে যাব আপনাকে। সেটা তো লাগবে, আল্লাহই জানে কতদিন আমাকে বাসায় পড়ে থাকতে হয়। দেখবেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই বলে আবার কোলে নেয়। এভাবে কোলে উঠানো নামানো মিলে প্রায় 10 পার হয়েছে। কিন্তু ইরা লক্ষ্য করে এতক্ষণে আকাশ অল্প একটু হাঁপিয়েছে। তবে ইরারও কেন জানি আকাশের কোলে ভালোই লাগতে শুরু করে ওর। কেননা আকাশের স্পর্শে
ইরা বাজে কোনো ইঙ্গিত একবারও পায়নি। আরো 2 মিনিট, এরপর আর কষ্ট হবে না। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমার কথা বলতেছি। ও তাই বলো। 2 মিনিট পরেই সিএনজি করে ওরা হসপিটালে আসে। ডক্টর দেখায় 3 দিনের রেস্ট নিতে বলে। তারপর ইরাকে ওর বাড়ির সামনে নিয়ে আসে। এখন তাহলে আমি আসি। আসি মানে? ভাড়া এখন দিতে হবে না, আগে সুস্থ হয়ে নিন, পরে না হয় ভাড়া দিবেন। আমাকে আমার রুমে দিয়ে আসবে কে? বাড়িতে তো সিকিউরিটি আছে, তাদের বলুন দিয়ে আসতে। ওই, আমাকে দেখে তোর কি মনে হয় আমি যার তার কোলে উঠবো? আরে রাখতে হবে না, নিচ্ছে কোলে, কিন্তু আপনার সিকিউরিটি বা আপনার বাবা মা যদি দেখে ফেলে? তা আমি দেখে নেব। কি আর করার। ইরাকে কোলে নিয়ে রুমে শুয়ে দিতে যাবে, তখনই ভার সামলাতে না পেরে ইরার উপর পড়েছে। এতে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়েছে। কেউ আসার আগেই উঠেছে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। আমার মা আসুক, তারপর যেও। আপনার বান্ধবী কোথায়? ও মাকে নিয়ে আসতেছে। 1 মিনিট না যেতেই ইরার মা এসে হাজির, সাথে রুসাও। কিভাবে পায়ে ব্যথা পেলি তুই? কিভাবে পেয়েছি সেটা বড় কথা না। তুমি আকাশ আর রুষাকে নাস্তা দাও। আমি তো ওর সাথে কখনো খাবো না। আম্মু, তাহলে আমাকে আর আকাশকে একসাথে দাও, আর রুষাকে আলাদা দাও। ঠিক আছে, আমি নিয়ে আসছি। 5 মিনিট পরে নাস্তা নিয়ে আসে। ইরার মা আর রুসা একসাথে, আর ইরা আকাশ একসাথে। তখন ওনারা কথা বলতে থাকে। তা তুমি কি করো? আন্টিও সিএনজি চালায়। কি বলো? একে দেখে তো তেমনটা মনে হয় না। এটাই তো সমস্যা আন্টি। সত্যি, তুমি না থাকলে আমার মেয়েটার না জানি কি হতো। আম্মু, তোমার কাছে 5,000 টাকা থাকলে ওইগুলো আকাশকে দাও। না আন্টি, আমার টাকা লাগবে না। আরে, তোমার তো বাবা মা আছে, ওনাদের খরচ, তোমার খরচ, সেগুলো তো ঠিক রাখতে হবে। ইরার মা টাকা দিয়ে দেয়। আকাশ নিতে চায়নি, কিন্তু ইরার ধমকে নিতে হয়েছে। কিছুক্ষণ পরে রুসাও থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে। আমু খাবার দাও। এত লেট কেন করলি? তোর 11টায় ফ্লাইট, তুই এখন আসলি 8টায়? 9টায় বের হলেই হবে। তাছাড়া আমাদের তো 40-50 মিনিটের ভিতরে সব হয়ে যায়। আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি। তোর বাবা যে ফাইলটা দিয়েছে সেটা আমি ব্যাগে রেখে দিয়েছি। বাহ, তুমি দেখি সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছো। কিন্তু এই বছরের পরে আর গুছিয়ে রাখবো না। কি কারণ শুনি? তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আর বৌমার হাতে সবকিছু তুলে দিয়ে ছুটে দিব। নানার বাড়িতে চলে যাওয়ার প্ল্যান? তুই খাবার খেয়ে বিদায় হ এখন। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে 30 মিনিটে কাজ শেষ। 10:30 বিমানে বসে আছে। ওই সময় ইরার কল। বাসা গিয়েছো? অনেক আগে এসেছি। 3 থেকে 4 দিন তো বের হতে পারবো না আমি, সেজন্য আমাকে মাঝে মাঝে এসে দেখে যেও। আমি আজকে নানার বাড়িতে যাচ্ছি, আমারও ফিরতে 3-4 দিন লেট হবে। যখন ফিরে আসবে আমাকে জানাইও। ঠিক আছে। ওইদিকে আকাশ লন্ডনে আসে। এখানেই আকাশ পড়াশোনা করেছে, সেজন্য শহরটা ওর চেনা। এখানে ওদের একটা অফিস আছে, যে অফিস এখানে থেকেই দেখাশোনা করত। সেজন্য অফিসে এসে কাজ করতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে ইরারও খোঁজ নিতে থাকে। এভাবে 3 দিন কেটেছে। আমি কাল থেকে ভার্সিটিতে যাব। আমিও কাল রওনা নিব। ঠিক আছে, আসলে কিন্তু অবশ্যই দেখা করে যাবে। ঠিক আছে। ইরা পরের দিন ভার্সিটিতে আসে। ওখানে এসে দেখে রুনা রুবি বসে আছে 2টা ছেলের সাথে। কিরে, এদের তো চিনলাম না। ও আমার বয়ফ্রেন্ড রকি। ও আমার বয়ফ্রেন্ড রনি। বাহ, তোমাদের নামের সাথে দেখতেছি বয়ফ্রেন্ডের নামও অনেক মিল। কিন্তু আপনি কে? আগে তো এখানে কখনো দেখিনি। ও হচ্ছে আমাদের বান্ধবী ইরা চৌধুরী, ইরা গ্রুপের মালিকের মেয়ে। কি বলেন, এত বড় কোম্পানির মালিক আপনার বাবা? তুমিও তো কম বড় লোক না। কিন্তু ওনাদের তুলনাতে অনেক কম। আচ্ছা, আমি একটা কথা বলি। তুমি আবার কি কথা বলবে? একটা পার্টির আয়োজন করি আমরা, যেখানে সব কাপল থাকবো আমরা। কিন্তু ইরার তো কোনো বয়ফ্রেন্ড নেই। সমস্যা নেই, উনি একাই আসতে পারে। কে কোথায় আসবে? তুই এখন এলি? মাত্র এলাম। কোথায়, কিসের পার্টি? এবার রুসাকেও বলা হয়। রুসা শোনার পরে, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের সবার বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। তা কাউকে বানিয়ে নিলেই তো পারিস। আচ্ছা, তোকেও কিন্তু আসতে হবে। তোমাদের কাপলের মাঝে আমি এসে কি করব?
এত কিছু জানি না, যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। চিন্তা করিস না, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়েই আসবো। তোর আবার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? ওটা সিক্রেট, বলা যাবে না। ঠিক আছে, আমরা তাহলে ইরাদের একটা বাংলো আছে, ওখানে পার্টি করি, কি বলিস? ঠিক আছে, তাহলে আমিও ওই দিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো। আমরাও দেখি সেই লাকি ম্যান আসলে কে, যে তোর মতো একটা গাড়ি পাবে। আমাকে কোন দিক দিয়ে তোর গাড়ি মনে হয়? এই গাড়ি সেই গাড়ি নয় বান্ধবী। তাহলে কোন গাড়ির কথা বলছিস? তোকে এত বুঝতে হবে না, তুই শুধু তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, নিয়ে আসবো, চিন্তা করিস না। এদের আড্ডা শেষ হলে ওরা যে যার মতো করে চলে যায়। তারপর ইরা ওদের বাংলোটা সব কিছু ব্যবস্থা করার জন্য বলে দেয়। তারপর রাতে আকাশকে কল দেয়, কিন্তু আকাশের তখন ট্রেনে থাকার কারণে নাম্বার অফ ছিল। উফ, কাজের সময় একে কল দিয়ে আর পাওয়া যায় না। রাতটা পার করে সকাল 11টায় আকাশ নিজেই কল দেয়। এতক্ষণে কল করার সময় হলো? ঘুমিয়েছিলাম আমি, মোবাইলও অফ ছিল, খেয়াল করিনি। বিকেলে আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ইরা ঠিকানা দেয়, সেই ঠিকানায় বিকালে চলে আসে, তাও একটা শপিং মলের সামনে। এখানে এসেছি তোমাকে মানুষ করতে। আমাকে দেখে কি মানুষ বলে মনে হয় না? কালকে আমরা এক জায়গায় যাব দুপুরের আগে, সেখানে যাওয়ার জন্য তোমাকে মানুষ করতে হবে। কোথায় যাব আমরা? কালকে জানতে পারবে, সাথে দেখতেও পারবে। এবার শপিং মলে যায়, কয়েকটা শার্ট প্যান্ট কিনে নেয়, একদম হিরো লুকের মতো যেন লাগে, সেজন্য যা লাগে কিনে দেয়। এত কিছু লাগবে না, আমি তো এসব পরে না, তুমি বরং একটা করে কিনে দাও। একটা হলে চলবে তো? হ্যাঁ চলবে। কি করার, একটা করে কিনে দেয়, সাথে বলে দেয় যেন ইরার বাড়ির সামনে 4 রাস্তার মোড়ে যেন অপেক্ষা করে। পরের দিন আকাশও বের হয়। তখন কিরে, এগুলা পরে সিএনজি চালাবি? আজকে ইরা কোথায় যেন আমাকে নিয়ে যাবে। কি বলিস? কোনো অনুষ্ঠান হয়তো নিয়ে। আমারও তাই মনে হয়। তাহলে গাড়ি নিয়ে যা। তাহলে তো সব বুঝে যাবে। তাহলে তোর যেভাবে সুবিধা হয় সেভাবেই যা। আচ্ছা চলি আমি। 4 রাস্তার মোড়ে দাঁড়ায়, ইরা এসে আকাশকে গাড়িতে তোলে। ওইদিকে ওরা 6 জন তো ওই বাংলোর মধ্যে এসে অপেক্ষা করতে থাকে। কিরে, কতক্ষণ লাগবে ইরা? হয়তো বয়ফ্রেন্ড নেই, আমাদের সাথে তখন মজা করছিল, সেজন্য এখন আসবে না মনে হচ্ছে। আচ্ছা, অপেক্ষা কর আরো কিছুক্ষণ, তারপর না হয় দেখি কি করা যায়। আরে রুসা, বসো তো তুমি, দেখি না কাকে নিয়ে আসে। ঠিক আছে। কিছু সময় পরে ওরা গাড়ি থেকে নামে। গাড়িতেই ইরা সবকিছু বুঝিয়ে দিয়েছিল। বাসার ভেতরে যখন যখন আসে, পরিচিত হও সবাই, ও আমার বয়ফ্রেন্ড আকাশ। কি বলছিস এগুলো? তোর মাথা কি ঠিক আছে? ইরা, তুই ওর মতো একটা ভিখারিকে কিভাবে বয়ফ্রেন্ড বানাতে পারিস? এই ছেলে তো তোর বাড়ির কাজের ছেলে হওয়ারও যোগ্য না, আর তুই কি না ওকে বয়ফ্রেন্ড বানিয়ে এখানে নিয়ে এসেছিস। এতে তোদের সমস্যা কি? তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে এসেছিস, আমি তোদের দেখিয়েছি। এবার সে গরিব নাকি বড়লোক সেটা আমার মোটেও দেখার বিষয় না। রুসা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে হয়ে এই ছেলে? ও একটা সিএনজি ড্রাইভার। কি শেষমেশ আমি কি না একটা ড্রাইভারের সাথে বসে পার্টি করব? আরে তোমার কথা বাদই দিলাম, আমি কি কখনো করব নাকি? রুনা, আগে জানলে তো আমি এটা কখনোই আসতাম না। বিশ্বাস করো, আমি কখনো জানতাম না এরা একটা ড্রাইভারকে এখানে ওর বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে। আমরা সবাই ধনী পরিবারের ছেলে মেয়ে, সেখানে ওর মতো একটা ভিখারির সাথে এই টেবিলে বসে খাবো, এটা তো আজ মানা যায় না। অনেক হয়েছে, আমি আর আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে একটাও বাজে কথা শুনতে চাই না। ওর কিছু থাকুক বা না থাকুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিস, আমি তোদের দেখিয়েছি, তাই বলে তোরা ওকে যা ইচ্ছে তাই বলবি? এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। কথাটা কিন্তু তোমরা সবাই ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। ইরা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোরা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করে যাবি আর আমি চুপচাপ শুনে যাব? এটা তো হতে দিতে পারি না। কথা শুনে আকাশের অনেক ভালো লাগলো, কেননা ওর জন্য ইরা ওর বান্ধবীদের সাথে কথা কাটাকাটি করছে। এটা ভেবেই ভালো লাগছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর, আপনাদের যদি এত অসুবিধা হয় আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা তো। তুই থাকলে আমাদের মুড আরো খারাপ হবে। এরকম ন্যাকামি না করে যা তো এখান থেকে।
ও কোথাও যাবে না। যদি পার্টি করতেই হয় ওর সাথে থাকবে, নয়তো এখানে কোনো পার্টি হবে না। আমার জন্য নিজেদের পার্টি নষ্ট করার কোনো দরকার নেই এরা। তুমি চুপ করো তো, তোমাকে যেটা বলেছি সেটা করো। আর হ্যাঁ, তোদের একটা কথা বলি, মানলাম ও গরিব, তাই বলে তোরা এরকম ব্যবহার করতে পারিস না ওর সাথে। দেখুন, আমি এত কিছু জানি না। আমরা কেউই ওর সাথে খাবো না একসাথে। রুষা, রুরি, রুনা, তোদেরও কি একই রকম মতামত? কি করবো বল, আমাদের বয়ফ্রেন্ড তো মানবে না। দোস্ত, বোঝার চেষ্টা কর। সামান্য ওর জন্য কেন আমরা নিজেদের বয়ফ্রেন্ডের সাথে এরকম ঝামেলা করব বল? আমিও বলি কি এরা, তুই ওকে ওর বাসায় বাসায় দে, তোর বয়ফ্রেন্ড লাগবে না। তুই বরং ওকে কিছু টাকা দিয়ে দে, তাহলে ও বাইরে থেকে খেয়ে নিতে পারবে। আকাশ, চলো এখান থেকে। তুই কোথায় যাবি? যেখানে ও থাকতে পারবে না সেখানে আমি থাকতে চাই না। এরা, এমনটা করিস না। প্লিজ এরা, তুই যাস না। আমি তো যাবই। আমি ওকে এখানে রাখলে তোরা ওকে নানাভাবে অপমান করবি, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সেজন্য ওকে এখানে রেখে কোনো মতে অপমানিত হতে দেখতে পারবো না আমি। এরা যাস না, কথা তো শোন। এরা ওদের কোনো কথা না শুনে আকাশকে নিয়ে বের হয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে আসে। ওইদিকে দিদি তো পার্টির মজাটা নষ্ট করে। আরে আমরা কি করলাম? আসলে ওই ছেলেটার জন্য এরা যে এরকম ভাবে রিয়েক্ট করবে তা তো আমরা বুঝতে পারিনি। দেখ, ভালো লাগে না কিছু। আচ্ছা চল, আমরা 6 জনই না হয় আলাদা আলাদা ভাবে মজা করি। ওই আলাদা আলাদা আবার কিসের মজা? ওরা নিজেদের মধ্যে বলা শুরু করে। ওদের বয়ফ্রেন্ডগুলো তো কথাটা শুনে অনেক বেশি খুশি হয়। রুসা, তাহলে চলো আমরা ওই দিকে যাই। আমরাও আর বাকি থাকি কেন? তাহলে আমিই যাই। ওরা ওদের কাজ করতে থাকে, আকাশকে নিয়ে খেতে থাকে। যদিও ইরার রাগ এখনো কমেনি, সেজন্য চুপচাপ বসে বসে খেতে থাকে। চুপ করে আছো কেন? তুমি যেভাবে রেগে আছো সেজন্য আর কথা বলার সাহস হচ্ছে না। তাহলে তো ভালোই হলো। সব সময় এরকম ভয় থাকবে? সব সময় কেন থাকবো? থাকতে বলেছি থাকবে। ওদের সাথে আর কথাই বলবো না আমি। কাদের সাথে কথা বলবে না আর কেনই বা কথা বলবে না? সবটা তোমাকে জানতে হবে না। ওদের রাগ আমাকে কেন দেখাচ্ছ? আমি কি করেছি? আমি কি একবারও তোর নাম বলেছি? আচ্ছা, আমি চুপ করলাম। চলো আমরা সমুদ্রের ধারে যাব। ঠিক আছে চলো। মানা করলে তো আবার অনেকগুলো কথা শুনিয়ে দিবে আমাকে। বাহ, ভালোই তো বুঝে গেলে সবকিছু। না বোঝার কোনো উপায় কি আছে? চুপ করে আছে আর নিজের মনে মনে ভাবতে থাকে অনেক কিছু। খাওয়া শেষ হলে চলো আমরা সমুদ্রের ধারে যাব। ঠিক আছে চলো। মানা করলে তো আবার অনেকগুলো কথা শুনিয়ে দিবে আমাকে। বাহ, ভালোই তো বুঝে গেলে সবকিছু। না বোঝার কোনো উপায় কি আছে? এরা তো ঘুরতে চলে যায়। ওরা 6 জন নিজেদের কাজ করতে থাকে। করা হয়ে গেলে চলো এবার বের হই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো। তবে তোমার বাকি বান্ধবীগুলোকে তো বের হতে দিবে? তুমি আগে ওঠো, তারপর ওদের চিন্তা করবো। এরা যে যার মতো করে বের হয়। এরপর একে অন্যকে ডেকে উঠাতে থাকে। উঠানোর পরে ওরা ওখান থেকে বের হয়ে যায়। এবার ইয়ার পালা। আমাদের এবার উঠতে হবে। ঠিক আছে, কিন্তু এইগুলো কি করব? এগুলো পড়বে। যখন আমি তোমাকে ডাকবো তখন এগুলো পড়ে আসবে। ঠিক আছে, আসবো না। ওরা আরো কিছুক্ষণ থাকার পরে চলে যায় যে যার বাসায়। আকাশও বাসায় ফিরে আসে। কিরে, কি হলো আজকে? আমাদেরও বল, আমরাও শুনি। ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? এই মেয়ে তোকে পছন্দ করে। দেখ, কিছু বলো না তুমি। ওই মেয়ে কেন আমাকে ভালোবাসতে যাবে? তুই কি দেখতে খারাপ নাকি আমাদের কোনো কিছু কম আছে? কম তো নেই, সেটা আমিও জানি, কিন্তু ও তো আর জানে না। আচ্ছা, তুই মেয়েটাকে একবার জিজ্ঞাসা করিস তো। কি জিজ্ঞেস করব? ও কেন ধনীদের পছন্দ করে না? জিজ্ঞেস তো করেছিলাম। তো কি বললো সেটা তো আমাদের বল। বললো ধনীরা অনেক স্বার্থবান হয়, তারা টাকার গরমে নিজেদের মানুষ বলে মনে করে না। এই কত কি বললো। যাক, তাহলে তো ড্রাইভার হওয়াটা একটা কাজে দিল। সেটা তো ওর সাথে সময় কাটাতে পারি, কিন্তু আসলে কখনো গরিবদের ভালোবাসবে কিনা সেটা তো আমরা জানি না। তোকে এত কিছু জানতে হবে? তুই শুধু হ্যাঁ বল, দেখবি ওই মেয়েকে তোর বউ করে নিয়ে আসবো। না মা, একটা মেয়েকে জোর করে নিয়ে আসার কোনো ইচ্ছে নেই।
আমার, বুঝতে পেরেছো? যদি ওকে আনতেই হয় ভালোবেসে নিয়ে আসবো এই বাড়িতে। কিন্তু সে তো অনেক দেরি। সমস্যা নেই, ও তো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড নেই তো আবার? আব্বু, বোকার মতো কথা বলো কেন? যদি ওর বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমাকে নিয়ে যেত? ভুলে গিয়েছিলাম আমি, ভালো কথা মনে পড়লো। তোকে কালকে একবার অফিসে যেতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ কি আছে? বিভিন্ন কোম্পানি থেকে তাদের মালিকরা আসবে, তাদের সাথে একটা মিটিং আছে। তারা আমাদের সাথে কাজ করতে চায়, এর বিনিময়ে আমরা যেন তাদের সুবিধা দিই সব রকম ভাবে। এই বিষয়ে কথা হবে। তা না হয় বুঝেছি, কিন্তু এতে আমাদের কি লাভ হবে? সেই জন্য তো কাল তুই অফিসে যাবি, এরপর তাদের মতামত শোনার পরেই তো জানতে পারবো। যার সাথে সবকিছু ঠিক থাকবে তার সাথে আমরা কাজ করব। ঠিক আছে, তাই হবে। পরের দিন এরা বাবা ছেলে একসাথে অফিসে যায়। ওইদিকে রুবেল, রনি, রকি, ইরার বাবাও আসে আকাশের অফিসে। তবে এরা যে এসেছে তা আকাশ জানে না। এদের সাথে আরও 20 জনের মতো কোম্পানির মালিকরাও এসেছে। আপনারা যখন এসেছেন তখন কি কি সুবিধা নেবেন আর কি কি সুবিধা আমরা পাবো তা একজন একজন করে বলতে পারেন। একে একে অনেকে অনেক কথাই বলে গেছে। যাদের কথা ঠিক থাকলো তাদের হ্যাঁ বললে তারা চলে যায়। চলে যাওয়ার সময়ে একটা কাগজ ধরিয়ে দেয়। এটা সাথে রাখবেন, তবে কথা আর কাজের সাথে যেন মিল থাকে। 2 দিনের ভিতরে ফাইল রেডি করে আনবেন, আমি সাইন করে দেব। তার সাথে জামানত হিসেবে 5 কোটি টাকা দিতে হবে। ওনারা রাজি হয়ে চলে যায়। এবার বাকি রইল 4জন। যদিও আকাশ ওই রুমে ছিল না, ও পেছনের রুমে বসে কাগজপত্র সবকিছু রেডি করতে থাকে। তাদের কথা শুনে ওদের 3 জনকে দেখার পরে, বাবা, এদের 3 জনকে বের করে দাও। কেন, কি হয়েছে? এত কিছু বলতে পারবো না, তুমি এদের 3 জনের সাথে কোনো রকম ডিল করবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। স্যার, কোনো সমস্যা? সমস্যা বলতে? তোমাদের সাথে আমি কোনো ড্রিল করব না। কি বলেন স্যার? আমরা এর চেয়ে আরো বেশি অফার দিব আপনাকে। জি স্যার, এর চেয়ে বেশি অফার দিব, তা আমাদের আপনার সাথে রাখুন স্যার। আচ্ছা, আমি কথা বলে দেখি। আবারও কল দেয়। সবটা তো আকাশ শুনতেই পাচ্ছে। সবই শুনেছি আমি। যদি ওরা অফার দেওয়ার জন্য বলুক না কেন, কোনোভাবে রাজি হবে না। তুমি ওদের বের করে দাও এখন। তোমরা এখন আসতে পারো। ওরা অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না, সেজন্য ওরা বেরিয়ে যায়। ওরা যাওয়ার পরে আকাশ রুমে আসে। তখন রফিক চৌধুরী ছিল শুধু। আর একজন আছে, কিন্তু তুই চলে আসলি যে? এমনিতে এসেছি। আসলে ওরা 3 জন এসেছে বলে, কিন্তু সামনে আকাশ আসেনি। ওরা যাওয়ার পর রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। কথা বলে ওনার সাথেও ডিল ঠিক করে। সত্যি আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। এটা আমাদের দায়িত্ব। চলি তাহলে আমি। উনি বের হয়ে ওনার অফিসে কল দিয়ে সবাইকে সুখবর্তা দেয়। ইরা অফিসের নিচে ছিল, সেজন্য ইরার কাছে ওর বাবা আসে। আপু, কাজ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। 2 দিনের এই ফাইলের সাথে 5 কোটি জমা দিতে হবে। তো দিয়ে দাও। তুই তাহলে সেদিন এসে টাকা আর ফাইল দিয়ে যাস। সবাই তো চেক ছাড়া আসবে না মনে হচ্ছে। ওই একটা হলেই হলো। তা আমার বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো ভিতরে ছিল, ওদের কি কিছু হয়েছে? ওদের তো অফিস থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? ওদের শর্ট কি ওনাদের ভালো লাগেনি? ওদের কিছু বলার সুযোগ তো দেয়নি। কেন, কিছু কি হয়েছে? কোম্পানির মালিক ওদেরকে বলতে বললো, তখনই ওনার ছেলে এসে ওদের 3 জনকে বের করে দেওয়ার জন্য বলে কল করে। এটা আবার কেমন কথা? এটা ওদের আর ওনার ছেলের ব্যাপার। আমি যদি কিছু বলতে চাই তখন দেখা যাবে আমারটাই বাদ হয়ে যাবে। যাক, ভালো করেছো। এখন বাসায় চলো। এরা বাসায় যায়। আকাশের বাবা জানতে চাইলে তখন ওনাকে গতকালের কাহিনী বলে। কি, ওদের এত বড় সাহস? ওরা তোকে এভাবে অপমান করলো? ওটা আমি বুঝে নেব, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, বাসায় চল। এরাও বাসায় আসে, কিন্তু ওরা 3 জন নিরাশ হয়ে বাসায় চলে যায়। পরের দিন এরা 3 জন আর ওরা 3 জন সাথে ইরা মিলে বসে আছে ভার্সিটিতে। তখন ওরা ওদের কোম্পানির কথা বলল। আচ্ছা, এতগুলো লোকের ভিতরে তোমাকে কেন বের করে দিল? তা আমি নিজেও জানি না। ইরা, তোদের কাজ তো হয়ে গেছে? হ্যাঁ, কাল টাকা আর ফাইল নিয়ে জমা দিয়ে আসবো। সত্যি ইরা, তোরাই বেঁচে গেছি। সত্যি আমরাও যদি তোদের মতো বড়লোক হতে পারতাম। তখন ইরা লক্ষ্য করে ভার্সিটির গেটের সামনে সিএনজি, সেজন্য আকাশকে কল দেয়। তুমি কি আমার ভার্সিটির গেটের ওইখানে? হ্যাঁ, আমি বাইরে আছি। ভেতরে আসো।
তোমার বান্ধবীগুলো? আরে আসো তো তুমি। ঠিক আছে। কাকে আসতে বললি? আকাশকে আসার জন্য বললাম, ও ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ওকে কি দরকার ছিল টাকার? তাহলে কি ও বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? তো কি হয়েছে? ইরা, ওর সাথে কি আমাদের যায় কখনো? তোরা কি চাস আমি এখান থেকে উঠে যাই? আচ্ছা, তোকে কোথাও যেতে হবে না, তুই থাক এখানেই। এরই মধ্যে আকাশ চলে আসে। ইরা ইশারায় বসতে বলে, সেজন্য বসে পড়ে। এতে ওরা তিনজন তো অনেক ইতস্তত বোধ করে, যা ওদের চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এবার তাহলে খাবার অর্ডার করি, কি বলিস? খারাপ হয় না? ওই তুই যা তো, আমাদের জন্য খাবার নিয়ে আয়। ও একা কেন যাবে? তোমরা তো সাথে যেতে পারো। একা এতগুলো লোকের খাবার আনবে কি করে? এটা কিন্তু ঠিক বলেছো, তোমরা তিনজন যাও ওর সাথে। এবার ইরা কিছুটা খুশি হয়, কেননা এবার আর আকাশকে ছোট করতে পারিনি। সেজন্য ওরা খাবার তো আনতে যায়, খাবার নেওয়ার সময় এর মতো ভিক্ষারির সাথে খাবার আনতে হচ্ছে আমাকে। আমারও খারাপ লাগছে। একটা কাজ করি, সব বিল ওকে দিয়েই দেওয়ায়। যখন বিল দিতে পারবে না তখন এমনিতে অপমানিত হবে সবার হাতে। ঠিক আছে, তাই কর। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। আমরা তিনজন আগেই খাবার নিয়ে বেরিয়ে পড়ব, বাকিটা ওকে বলবো বিল দেওয়ার জন্য। ও কি আজও দিবে? আগে দেখিই না কি হয়। এরপর ওরা তিনজনে খাবার নিয়ে নেয় আগে। আকাশ যখন খাবার নিতে যাবে তখন বিলটা দিন। ওরা কি বিল দেয়নি? ওরা তো বললো আপনি দিবেন। ওরা তো খাবার নিয়ে বেরিয়ে গেল আরো আগে। দোকানদারের সাথে কথা বলতে থাকে। ততক্ষণে ওরাও চলে আসে খাবার নিয়ে। ওরা নিজেদের মধ্যে খাবার ভাগ করে নেয়। আমার খাবার কোথায়? সেটা তো ওই ছেলের কাছে। ওকে একা ফেলে তোমরা কেন এলে? ও কি বাচ্চা নাকি যে একা একা ফিরতে পারবে না? কথাটা বলেই ওরা হেসে দেয়। ওদের এই কথার মধ্যে এরাও বুঝতে পেরেছে কিছু একটা লুকিয়ে আছে এখানে। তোরা বস, আমি দেখে আসি। আরে যেতে হবে না, ওই ছেলে চলে আসবে। ইরা উঠে যেতে চাইবে, তখনই দেখে আকাশ খাবার নিয়ে আসছে। খাবার এনে ইরার হাতে দেয়। এত সময় লাগলো কেন? ওরা তো অর্ধেক খাবার খেয়েও নিয়েছে। বিল দিয়েছিলাম তো সেজন্য দেরি হয়েছে। বিল না তোমাদের দেওয়ার কথা, তাহলে ওকে কেন বিল দিতে হলো? সামান্য 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে, তাহলে আমাদের সাথে ওঠা বসা করবে কি করে? কথাটা কিন্তু ঠিক বলেছে। এত টাকা তুমি দিলে কি করে? সে নিয়ে ভাবতে হবে না। আবার দেখো মোবাইল রেখে দিয়েছে কিনা। আকাশ, তোমার মোবাইলটা দেখাও তো। না দেখালে হয় না? দেখাতে বলেছি, দাও। দেখাবে কি করে? হয়তো দেখ মোবাইল বিক্রি করে দিয়েছে খাবারের বিল দেওয়ার জন্য। মোবাইল কি বের করবে নাকি আমি আমার মোবাইলটা আছাড় দিব? দেখাচ্ছে ওই মোবাইল। পকেট থেকে মোবাইল বের করে। এরা তো তাকিয়ে আছে মোবাইলের দিকে, কেননা মোবাইল দেখার পরে সবাই অনেক বেশি অবাক হয়, কেননা আইফোন ইউজ করে, তাও একদম আপডেট মডেলটা। এই ফকিনির কাছে এত দামি মোবাইল? হয়তো কোনো লোক সিএনজিতে রেখে গিয়েছে, সেটাই উইশ করতেছে, আর না হয় চুরি করেছে কারোর কাছ থেকে। আহারে, আইফোন লাগলে আমাদের বলতে, চুরি করার কি দরকার ছিল? বলেই ওরা হাসতে থাকে। ওদের হাসি দেখে ইরার তো শরীর জ্বলার মতন অবস্থা। আকাশ, এটা লক খুলো তো। খুলতেই হবে লক? খুলতে বলেছি, খুলো। লক খুলে দেয় এবং ভেতরে থাকা অ্যাপেল আইডি জিজ্ঞেস করে সেটাও বলে দেয়। তুমি এত দামি ফোন ইউজ করো, অথচ আমি তা জানি না। গরিব বলে কি শখ থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমার থেকে কেন লুকালে? আর তোরা এবার বুঝেছিস এটা ওর নিজের ফোন? তোরা যে ওকে অপমান করার জন্য এই নাটকটা সাজিয়েছিস তা আমি এখন বুঝতে পেরেছি। বিশ্বাস করিরা, আমরা এসব কোনো কিছুই জানতাম না। থাক, অনেক হয়েছে, তোদের আর কোনো কিছু জানতে হবে না। খাবারগুলো তো খেয়ে নেবে। ও হ্যাঁ, ভুলে গেছি। খাবার খেয়ে আকাশের হাতে 5,000 টাকা দেয়। যদিও নিতে চায়নি, কিন্তু ইরা জোর করাই নিতে হয়েছে। ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। বাকিরা তো আকাশকে সহ্যই করতে পারে না, তাও ওদের সাথে বসে গল্প করতে থাকে। আচ্ছা, ও যদি এখানে এসে বসে গল্প করতে থাকে তাহলে ওর পরিবার চালাবে কি করে? ওকে তো সিএনজি চালাতে হবে। আসলেই তো রানী, ও যদি এভাবে বসে থাকে পরিবার তো চলবে না ঠিক মতো ভাবে। আচ্ছা আকাশ, আমি তো আজকে গাড়ি এনেছি, তুমি বরং দেখো কোনো প্যাসেঞ্জার পাও কিনা। ঠিক আছে, যাচ্ছি। ওখান থেকে বের হওয়ার পরে দেখলি তো কিভাবে বেটাকে এখান থেকে সরালাম। মাথায় বুদ্ধি আছে বলতে তো হবে। তোমরা কি নিয়ে কথা বলছো?
ওর সাথে যাওয়ার জন্য বলতেছে। তো যা ওর সাথে। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো করে বেরিয়ে যায়। ইরাও অফিসে এসে কালকের ফাইল রেডি করে ফেলে। পুরোটা হয়ে যাওয়ার পরে, বাবা এখানে এবার সাইন করে দাও। সবকিছু ঠিকভাবে দিয়েছিস তো? কোনো ভুল যেন না হয়। কোনো ভুল নেই আব্বু, আমি নিজে চেক করেছি। কিন্তু টাকাগুলো কি চেকের মাধ্যমে দিবে? হ্যাঁ, চেক ওনাদের সামনে সাইন করে দিয়ে দিছে। ঠিক আছে আব্বু। এদের কাজ শেষ। এবার দেখি আকাশ কি করছে। ও সেম অফিসে এসে ওর বাবাকে সাহায্য করতে থাকে। ওর বাবা ওকে সবটা বুঝিয়ে দেয়। কাল আমি আসবো না, তুই এসে সবটা সামলে নিস। আমি পারবো তো? আরে সবার ফাইল দেখবি, আর আমরা যা যা বলেছি তার সাথে ফাইলের মিল আছে কিনা, আর ওদের কথার সাথে মিল আছে কিনা তা চেক করবি। সবটা ঠিক থাকলে ফাইলে সাইন করে একটা কাগজ ওদের দিয়ে দিবি, আর আরেকটা রেখে দিবি, সাথে 5 কোটি জমানো। ঠিক আছে আব্বু, তাই হবে। পরের দিন অফিসে আসে। এইদিকে একে একে সব লোক এসে ফাইলগুলো দিয়ে যায়, কিন্তু জ্যামের কারণে ইরার আসতে লেট হয়। তখন, ম্যাম আপনি এখন যেতে পারবেন না। যেতে কেন পারবো না? আমার তো আজকে আসার কথা ছিল। যারা এসেছে সবাই ফাইল দেখিয়ে আবার নিয়েও গেছে, আপনি অনেক লেট করে ফেলেছেন। প্লিজ এইটুকু সাহায্য তো করুন, আমি ভিতরে না গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই আকাশ সিসিটিভির মধ্যে ইরাকে দেখতে পায়। ওখানে দেখার পরে রিসেপশনের মেয়েকে কল দেয়। জি স্যার বলুন। ওখানে কেন এসেছে? স্যার আজকে যারা ফাইল জমা দিতে এসেছে ওদের মধ্যে উনিও একজন। সময় তো শেষ, ওনাকে চলে যাওয়ার জন্য বলতেছি, কিন্তু উনি তো কোনো কথাই শুনছে না আমার। আচ্ছা, এখন তো দুপুরে খাবারের সময়, ওনার থেকে ফাইল নিয়ে আমার কাছে নিয়ে আসো, আর ওই মেয়েকে দুপুরে খাবার দাও, তবে ভালো দেখে খাবার দেবে। জি স্যার তাই হবে। আপনার ফাইলটা দিন, আর এই কার্ড নিয়ে ওইদিকে ক্যান্টিনে যান, ওখানে আপনাকে খাবার দিয়ে দেবে। কিন্তু আমার কাজ? আমাকে যতটুকু বলা হয়েছে আমি আপনাকে ততটুকু জানিয়েছি। এই নিন ফাইল। মেয়েটা ফাইল নিয়ে আকাশের কাছে দেয়। ফাইল চেক করে সাইন করে দেয়। ইরা তো ক্যান্টিনে এসে টেনশনে ঠিকমতো খেতেও পারছে না, তাও খাবার খেয়ে নেয়। খাবার শেষে রিসেপশনে আসতেই মেয়েটা ফাইল এগিয়ে দেয়। এই নিন আপনার ফাইল। কিন্তু চেক কেন ফিরিয়ে দিল? স্যার বলল আপনাকে কোনো জামানত দিতে হবে না। আমার থেকেই কি জামানত নেবে না, নাকি সবার থেকেই নিয়েছে? সবার থেকে নিয়েছে, শুধু আপনি ছাড়া। হয়তো স্যার আপনাকে পার্সোনালভাবে চেনে, সেজন্য আর জামানত নেয়নি। উনি কিভাবে আমাকে চিনবে? আমি তো এই প্রথমবার আপনাদের অফিসে এসেছি। দেখুন এইসব তো আমি জানি না, আপনার কাজ হয়ে গেছে, আপনি বরং এবার আসতে পারেন। ইরা বের হয়ে ব্যাপারটা ওর বাবাকে জানায়। আকাশ তো অনেক আগেই ওর বাবাকে জানিয়ে দেয়। জামানত না রাখায় ওর বাবাও তেমন কিছু বলেনি, কারণ যেখানে ছেলে খুশি সেখানে 5 কোটি কোনো বিষয় না ওনার কাছে। ইরা অনেক খুশি, সেজন্য অফিসে এসে ওর বাবাকে চেক দিয়ে দেয়। বিকেলে আকাশকে কল দেয়। কোথায় তুমি? এই তো বাসায়। আমার বাসায় চলে এসো। কোনো কিছু কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, তোমাকে আসতে বলেছি, আসো তুমি। ঠিক আছে, আসতেছি। বিকেলে ইরার বাসায়, তবে ওর বাবা ছিল না, সেজন্য কিছুটা ভয় দূর হলো। কেননা উনি হয়তো আকাশকে দেখলেও চিনে যেতে পারে, যদিও এখনকার পোশাক দেখলে নাও চেনার কথা, কিন্তু বলা তো যায় না। যদি চিনে যায় তাহলে তো পুরোই সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবা কখন আসবে? বাবাকে দিয়ে তোমার কি কাজ? উনি এসে দেখলে পরে যদি মাইন্ড করে? কোনো কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তুমি বসো, দুজনে একসাথে খেয়ে বের হব। কিন্তু আমি তো সিএনজি নিয়ে এসেছি, ওটা কি করব? ওটাতে করেই ঘুরবো, ঘোরা শেষে আমাকে নামিয়ে দিবে এখানে। আচ্ছা তাই হবে। খাবার খেয়ে ওরা চলে আসে, বের হয়ে চলে আসে একটা রোডে, যেখানে দুই পাশে লেক আর মাঝখানে হাঁটা আর বসে গল্প করার জায়গা। ওখানেই গল্প করতে থাকে। তখন হঠাৎ একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? তুমি বড় লোকদের কেন পছন্দ করো না? ওরা বেশি অহংকারী হয়, কথায় কথায় টাকার অহংকার দেখায়। শুধু কি এই কারণ? আরো কারণ আছে, ওইগুলো জেনে কোনো কাজ নেই। তোমার নিজেরও বড় লোক, অনেক কোটি কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও তুমি অহংকার করো না। অহংকারী লোক আমি মোটেও পছন্দ করি না। বুঝতে পেরেছি, এটাই ভালো। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে তুমি বিয়ে করবে? এটা কি করে হয়? কেন সম্ভব না? আমি কোথায় আর তুমি কোথায়?
তাতে কি হয়েছে? আমি তোমার টিনের ঘরেও নিজেকে মানিয়ে নিতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, কিন্তু যখন কয়েকটা সপ্তাহ বা মাস যায় তখন তাদের রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কি, তুই আমাকে অন্য মেয়েদের সাথে তুলনা করলি? আরে আমি তো শুধু কথার কথা বলেছি। তোকে আমি বলতে কি বলেছি? তাহলে তুই কেন বললি কথাটা? আচ্ছা, আর বলবা না। তোমার বাবা মার সাথে আমার পরিচয় করাবে কবে? ওনাদের সাথে পরিচয় হয়ে কি করবে? আমার ইচ্ছে হয়েছে, সেজন্য হব। তাতে তোর কোনো সমস্যা? সমস্যা তো আমারই। নিজেকে এখন লুকাবো কি করে? ওই কি ভাবছিস এত? তেমন কিছু না। আজকে তো সম্ভব না, তবে 1 সপ্তাহের ভিতরে তাদের সাথে আমার পরিচয় করাবে। কথাটা যেন মাথায় থাকে। যদি পরিচয় না করে? তাহলে আমরা বিয়ে করে একই সাথে তোমার পরিবারের বাবা মার সাথে কথা বলতে যাব। এই না না, আমি নিয়ে যাব। তা মনে থাকলেই হয়। এখন চলো উঠি আমরা। ঠিক আছে, চলো। ওখান থেকে উঠে চলে আসে বাসায়। এসে আকাশ ওর বাবা মাকে জানায় ব্যাপারটা। এটা তো খুশির খবর, কিন্তু কিন্তু কি সেটা তো বলবে। ইরা তো জানে আকাশ গরিব, ও যদি আমাদের বাড়ি দেখে ভুল বুঝে চলে যায়। সেজন্য তো তোমাদের ব্যাপারটা জানিয়েছি। তাহলে আমরা ছোটখাটো 1 কোটি টাকার মধ্যে একটা বাড়ি কিনে সেখানে না হয় নিয়ে গেলাম। 1 কোটি কেন? ও জানে আমার দৈনিক আয় হয় 1000 টাকা। কি বলিস? তাহলে তো টিনের ঘর ভাড়া করতে হবে। সে আর বলছে কি তোমাদের? আচ্ছা, চিন্তা করিস না, আমি তো ম্যানেজ করতে পারবো না। তুই বরং চেষ্টা করে দেখ, কিছু তো একটা হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। পরের দিন থেকে ঘর দেখা শুরু করে, কিন্তু পাচ্ছে না। অনেকটা সময় নিয়ে দেখার পরে একটা ঘর তো পেয়েছে, মোটামুটি 2 রুমের একটা বাসা। ওখানে 3 মাসের জন্য ফ্ল্যাট নেয়। এরপর কিছু বিছানা, ফ্রিজ কিনে নেয়। সাথে রান্না করার জিনিসপত্র, যেন দেখে বোঝা যায় এখানে কেউ থাকে। সবকিছু ঠিক করতে করতে 5 দিন কেটে যায়। তখন 5 দিন কিন্তু শেষ, আর মাত্র 2 দিন আছে। আমি তোমাদের কথা তো বাবা মাকে বলেছি। তা ওনারা কি বলেছে? বাবা মা তো রাজি আছে, তোমাকে দেখতেও চেয়েছে। সত্যি বলছো? তাহলে এক্ষুনি চলো। এখন তো বাসা ফাঁকা। ওনারা কি কেউ কোথাও গিয়েছে? মা বাইরে গেছে আর বাবা কাজে। আমি বরং একটা সময় ঠিক করে তারপর তোমাকে জানাবো। তবে 2 দিনের বেশি সময় যেন না লাগে, কথাটা কিন্তু মনে রেখো তুমি। আরে এতগুলো দিন লাগবে না। তাহলে তুমি এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ওর ফ্ল্যাটে আসে। এসে সব কিছু দেখিয়ে দেয়। আমি ওকে কাল নিয়ে আসবো। তোমরা দুজনে সকাল থেকে বাসায় থাকবে, আর খাবারগুলো ওখান থেকে রান্না করে নিয়ে যাবে। ঠিক আছে। রাতে ইরাকে জানিয়ে দেয়। ইরাও অনেক খুশি হয়। পরের দিন সকালে 11টার ভেতরে আকাশের বাবা মা চলে যায় ওই বাড়িতে খাবার নিয়ে। আকাশ ওর সিএনজি নিয়ে ইরাদের বাড়ির পাশে একটা রাস্তায় অপেক্ষা করতে থাকে। ইরাও শাড়ি পরে বের হয়ে সিএনজিতে এসে বসে। ঠিক লাগছে না আমাকে? অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার দেখে দেখি তোমার দ্বারা বেশি। প্রথমবার ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। আচ্ছা চলো এখন। চলে আসে ইরার বাবা মার কাছে। ওনাদের সালাম দিয়ে কথাবার্তা বলতে থাকে। সবটা ওনাদের ভালোই লাগে, অনেক বেশি করে। সেজন্য তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আমাদের তোমার পছন্দ হয়েছে কি? আপনাদের পছন্দ হয়েছে বলেই তো আমি এসেছি। আচ্ছা, তোমার বাবা আমাদের মতো গরিব ঘরে তোমাকে বিয়ে দিবে তো? প্রথমে তো একটু না করবে, বুঝতেই তো পাচ্ছেন। কিন্তু দেখা যাবে আমরা সবকিছু ঠিকঠাক করে নিলাম, কিন্তু তোমার বাবা মা বাধা হয়ে দাঁড়ালো, তখন তো আর তোমাদের মিল হবে না। ওই নিয়ে চিন্তা করবেন না আপনি, আমি সবটা সামলে নেব। তাছাড়া আমি দরকার হলে বাবা মার বিরুদ্ধে এসে আকাশকে বিয়ে করে নেব। সত্যি ইরা, তুমি যে আমার ছেলেকে সত্যি মন থেকে চাও তা তোমার কথাই বোঝা যাচ্ছে। এখন নাস্তা করে নাও, দুপুরে আমরা সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে আন্টি। নাস্তা খাওয়া শেষ হলে আকাশের মা রুম থেকে কিছু গিফট এনে ইরার হাতে দেয়। আন্টি, এখানে কি আছে? তোমার জন্য কিছু উপহার আছে। এগুলোর কি দরকার ছিল? তুমি এই প্রথম আমাদের বাসায় এলে, তোমাকে খালি হাতে বিদায় করবো নাকি? এখানে না হয় দেখি। তুমি তোমার বাসায় ফিরে দেখিও, সামর্থ্য অনুযায়ী তোমাকে গিফটগুলো দিলাম। আমি ওইসব মোটেও ভাবিনি আন্টি। আচ্ছা চলো এখন খাবার খাই। খাবার টেবিলে ইরা আরো বেশি অবাক হয়, কেননা 5 স্টার রেস্টুরেন্টের মতো খাবার।
যা দেখে আকাশ নিজেও অবাক হয়, কেননা যা যা তৈরি করে আনতে বলা হয়েছিল সেগুলো তো কমই ছিল, উল্টো আরো দামি দামি খাবার তৈরি করে রেখেছে। আন্টি, দামি দামি খাবার কি জন্য? আরে তুমি কি কি খেতে পছন্দ করো না করো তা তো জানি না, সেজন্য আমরা খাবার নিয়ে আসলাম। শুধু শুধু এতগুলো টাকা আপনারা নষ্ট করলেন। আমি আপনাদের মতোই সাধারণ খাবার খেতে পছন্দ করি। মা যখন এনি নিয়েছে তখন চলো আমরা খেয়ে নেই। ওনারা খাওয়া শেষ করে আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হওয়ার পর ইরাকে তাহলে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে আম্মু। ইরাকে সিএনজি করে বাসায় দিয়ে আসে, কিন্তু গিফটগুলো ভুলে সিএনজিতে থেকে যায়। সেজন্য সেগুলো দেওয়ার জন্য আবারও ইরার বাসায় আসে। ইরা নেমে গিফটগুলো হাতে নেয়। তখন তা ইরার মা সবটা দেখে নেয়, কেননা আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়েছে, যা ইরার মায়ের কাছে অনেক সন্দেহজনক মনে হলো। গিফট নিয়ে ইরা রুমে এসে দেখতে থাকে, তখন ইরার মাও রুমে আসে। ইরা, ছেলেটা কে ছিল? কোন ছেলে? যে একটু আগে এসেছে। ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। কি, তোর কি মাথা ঠিক আছে বল? কেন, কি হয়েছে তা তো বলবে। একটা সিএনজি ড্রাইভার তোর বয়ফ্রেন্ড? আর এইগুলো কে দিয়েছে? ওর পরিবার থেকে দিয়েছে। আজকে ওর বাবা মার সাথে দেখা করেছি, ওনারা আমাকে পছন্দ করেছে। তা তো করবেই, আমাদের টাকা দেখেই তো ওনারা রাজি হয়ে গেছে। দেখো আম্মু, ওনারা আমাদের টাকা দেখে রাজি হয়েছে নাকি এমনি এমনি রাজি হয়েছে সেটা একমাত্র আমিই জানি। তোর বাবা যে কখনো তোকে ওরকম একটা ড্রাইভারের সাথে বিয়ে দিবে না, সেটা কি তুই জানিস? আমি এত কিছু জানি না। আমি বিয়ে করলে ওই ছেলে কি করব? আগে দেখ এখানে কি কি আছে। ইরা একটা একটা করে দেখতে থাকে। কিছু প্যাকেটে শাড়ি ছিল, আর কিছু প্যাকেটে গহনার বাক্স। দেখ, হয়তো কোনো সস্তা দেখে দিয়েছে। বাক্সগুলো ইরা আর ওর মা অবাক হয়, কেননা একটা ডায়মন্ডের নেকলেস ছিল ওখানে, সাথে কানের দুল সহ। এই কি আসল হিরে নাকি নকল? নকলই হবে। আসল হিরে ওনারা কি করে কিনবে? সেটা অবশ্য ঠিক বলেছিস তুই, কিন্তু তুই আমাকে এটা বল, একটা সামান্য সিএনজি ড্রাইভারকে কেন তোর পছন্দ করতে হবে? দেখো আম্মু, তোমাকে একটা কথা বলি, আমি বিয়ে যদি করি ওই ছেলে কি করব? কেন তুই বুঝতে পারছিস না? তোর বাবা কখনোই ওই ছেলেকে মেনে নিবি না। বাবার কথা বাদ দাও, তুমি মেনে নিবে কি না সেটা আমাকে বলো। আমি যদিও মেনে নিই, কিন্তু তোর বাবা তো কখনো মেনে নেবে না। তুমি মেনে নিলেই হবে। কথাটা শেষ হওয়ার পরে হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। নেকলেস থেকে এক প্রকার আলো বের হতে থাকে। এটা দেখে ইরা আর ওর মা দুজনেই তো অবাক হয়। এটা কিসের আলো? এই নেকলেস থেকে বের হচ্ছে আলো। নকল নেকলেস থেকে আলো বের হবে কেন? এটা তো আমিও বুঝতে পারছি না। একটা কাজ করিস তো। কি কাজ বলো? আমি তো আঙ্কেলকে একটা কল দিয়ে এই নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করি। উনি তো ডায়মন্ডের ব্যবসা করে, জিজ্ঞাসা করে দেখো। কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলে সবটা জানার পর ইরার মা সব কথা ইরাকে বলে। সবটা শুনে ইরা নিজেও এবার অবাক হয়। এসব কি বলছো? 5 কোটি টাকার দামের নেকলেস আমাকে দিয়েছে ওনারা উপহার হিসেবে, কিন্তু ওরা যে বাসায় থাকে সে বাসা তো 5 লক্ষ টাকাও হবে না। এই নেকলেস নাকি বাজারে এখনো আসেনি, মানে দেশের বাহির থেকে আনা হয়েছে এটা। থাক, এরকমটা হবে না। আচ্ছা, আরেকটা উপায়ও উনি বলেছে। কি উপায়? এই নেকলেস পানির নিচে রাখতে, যদি তাও এটা থেকে আলো বের হয় তাহলে এটা ওই আসল নেকলেস। ওরা পানি এনে চেক করে, কিন্তু তাও আলো বের হচ্ছে। এতে অবাক হয়েছে। তাহলে কি ওরা আমার থেকে কিছু লুকাচ্ছে? হতেও পারে। আচ্ছা, তোকে কি আজকে সাধারণ কোনো খাবার খাইয়েছে নাকি অন্য কিছু? অনেক দামি দামি খাবার, তাও রেস্টুরেন্ট হিসেব করলে 10,000 টাকা তো হবেই। আমার মনে হয় আকাশ আর ওর পরিবার তোর থেকে কিছু লুকাচ্ছে। ঠিক আছে আম্মু, আমি ওর পরিবারের সাথে কথা বলে দেখবো তাহলে। কথা বলার চাইতে তুই আগে সত্যিটা নিজে বের কর। ঠিক আছে, তাই করব। এরা তো নিজেদের মতো করে সবটা বলতে থাকে। ওইদিকে আকাশ নিজেও নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে থাকে। পরের দিন সকালবেলায়
ইরা, তোকে একবার অফিসে যেতে হবে। আমি তো ভার্সিটি শেষ করে অফিসে আছি। আমাদের অফিসে না, যাদের সাথে একটা চুক্তি করেছি ওই কোম্পানিতে যেতে হবে। কোনো দরকার ছিল কি? চুক্তি অনুযায়ী আমাদের কোম্পানির 10% শেয়ার ওনাদের দেওয়ার কথা। তার বিনিময়ে ওনারা আমাদের প্রোডাক্ট দিবে। ঠিক আছে, আমি কথা বলে আসবো তাহলে। বিকেলে ইরা অফিসে আসে। সিসিটিভিতে ইরাকে আসতে দেখে, আব্বু, এরা তো এখানে এসেছে। ওদের যে 10% শেয়ার দেওয়ার কথা ছিল সেটা দেওয়ার জন্য এসেছে। তাহলে সবটা দিয়ে মিটমাট করে নে। আমি সামনে এলেই তো ধরা খেয়ে যাব। তাহলে আমি যাচ্ছি। তুমি যাবে মানে? তোমাকেও চেনে। তাহলে আমার পিএকে বলি সবটা সেটিং করার জন্য। সেটাই করো। আকাশের বাবা একটা মেয়েকে পাঠায় ইরার কাছে। ইরা যা বলছে সবটা ওনারা মোবাইলে শুনছে। আবার মেয়েটা কি বলবে সেগুলো এরা আবার জানাচ্ছে। ম্যাম, তাহলে ফাইলটা দিন, আমি স্যারের সাইন নিয়ে আসতেছি। ওনাদের সাথে দেখা হলে ভালো হতো, তাহলে কিছু কথা জানতে পারতাম। আমাকে বলুন, আমি ওনাদের জানিয়ে দেব। না থাক, আপনি বরং ফাইল নিয়ে যান। মেয়েটা ফাইল নিয়ে আসে, সেটাই সাইন করে পাঠিয়ে দেয়। ইরাও চলে যায়। ওই দিনটা বেঁচে গেল। পরের দিন আকাশকে নিয়ে ইরা ভার্সিটিতে আসে। তখন ইরার বান্ধবী আর ওদের বয়ফ্রেন্ড সবাই ছিল। আজকে ওকে নিয়ে আসতে হলো? ও আমার বয়ফ্রেন্ড না, হবু স্বামী হয় আমার। কি, তুই কি সত্যি সত্যি ওকে বিয়ে করবি? মিথ্যে মিথ্যে কেউ বিয়ে করে নাকি আবার? তাই বলে একটা সিএনজি ড্রাইভারকে তোর বিয়ে করতে হবে? হবে, কারণ আমি ওকে ভালোবাসি। বিয়ে করলে ওকেই করব। যদি আমাদের বিয়েতে আসতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের স্ট্যাটাস এর সাথে যদি না মেলে, তোরা আসিস না। এতে আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? এত বড় কথা বলতে পারলি? কিছু তো করার নেই। তাছাড়া আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। এতে তোমাদের এত সমস্যা কোথায় সেটা তো আমাকে বলবি। তুই কেন বুঝতে চাচ্ছিস না? ওকে বিয়ে করা মানে তোর জীবনটা বরবাদ করে দেওয়ার মতো সমান। তোরা যদি ওকে সহ্য করতে না পারিস তাহলে কথা বলিস না ওর সাথে, কিন্তু ওকে অপমান যদি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা মনে রাখিস তোরা। ধ্যাত, থাকবো না এখানে আমরা। ঠিক আছে, চলে যেতে পারেন আপনারা। রুবি, তুমি উঠবে? না গেলে হয় না? এত অপমান সহ্য করা কি যায়? এইটুকু অপমানে এতটা খারাপ লেগেছে তোমাদের? তাহলে বুঝে দেখো আমার কতটা খারাপ লাগে যখন তোমরা সবাই মিলে আকাশকে এর চেয়েও বেশি অপমান করো। তাই বলে ওর সাথে আমাদের মিলাবি? তোরা আজ আছিস, আবার কাল নেই, কিন্তু ও আমার সাথে সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। সেজন্য ওর অপমান আমি সহ্য করব না। কথাটা কিন্তু তোরা মনে রাখিস, বলে দিলাম আমি। আচ্ছা, আমরা আর ওকে অপমান করবো না, তুই এবার একটু শান্ত হ তাহলে। আমি তোমাদের সবাইকে বলতেছি, যদি কেউ আকাশকে আর কোনোভাবে অপমান করেছো তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দিব না। দেখুন মিসিরা, আমরা 3 জন মিলে কিন্তু চাইলে বিজনেসে আপনার অনেক ক্ষতি করতে পারবো। কেননা একার পক্ষে তো সম্ভব না। 3 জনের যা কিছু আছে তা দিয়ে আপনার মোকাবিলা করতে পারবো। সেটা কি ভালো হবে? তাহলে বোঝা গেল আমাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। ধরে নিন তেমনই কিছু। 3 দিন পরে দেখবেন আমরা 3 জন আপনাদের ঠিক কতটা করি। সে সুযোগ তো আমি তোমাদের দিব না। তুই আবার কি করবি রে? তোমরা তো 3 দিন সময় দিলে, আমি তোমাকে 3 ঘন্টার ভিতরে ভিখারি বানিয়ে ছাড়বো। কথাটা মনে রেখো। এরা চলে এখান থেকে। ইরাকে নিয়ে বের হয়ে যায়। ওরা তো হেসেই কুল পায় না কথাটা শোনার পর থেকে। দেখেছিস ছেলেটার কত সাহস দেখিয়ে গেল? দেখলাম তো, ওর এই সাহস তো বের করেই ছাড়বো। ও তো আমাদের 3 ঘন্টার সময় দিল। দেখিও 3 ঘন্টায় কি কি করতে পারে। 3 ঘন্টা শেষ, তারপর আর ওই ইরাকে পথে নামিয়ে আনবো। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? একের গ্রুপের সাথে ওরা যে চুক্তি করেছে সেটা কি ভুলে গেছো? কিসের চুক্তি? ওদের যে কোনো কাজে ওরা সাহায্য করবে। এক কথায়, তোমরা 3 জন মিলেও যদি ইরার বিজনেস ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমাদের প্রথমত একে গ্রুপের পারমিশন নিতে হবে। ওনাদের পারমিশন ছাড়া কখনো তোমরা ইরার বিজনেসের ক্ষতি করতে পারবে না। ওই অফিসে তো আমরাও গিয়েছিলাম। ওখানে তো তোমাদের কি? আমাদের তো বের করে দেওয়া হয়েছিল। তাহলে তো আর ওখান থেকে কোনো সাহায্য আমরা পাবো না। তাহলে কিভাবে কি করতে হবে? আচ্ছা শোনো, ওদের নিয়ে না ভাবলেও চলবে।
তাছাড়া এরা বিয়ে করে ওই ছেলের বাড়িতে চলে যাবে, এরপর কি হয়েছে বা না হয়েছে তা আমরা দেখতে যাব না। কিন্তু ওই সামান্য সিএনজি চালায় ছেলেটা যে আমাদের অপমান করলো, ওর একটা ব্যবস্থা তো করবই। জানে তো মারবো না, কিন্তু হাত পা ভেঙে হসপিটালে যেন 3-4 মাস পড়ে থাকে সে ব্যবস্থা করব। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। ঠিক আছে, আগে দেখি ছেলেটা নিজে থেকে শুধরে যায় কিনা। কিছুক্ষণ পরে আকাশ ওর বাবাকে কল দিয়ে সবটা জানে। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই সব ব্যবস্থা করতেছি। হ্যাঁ আবু, তাড়াতাড়ি করো। 3 ঘন্টা পরে ওদের 3 জনের বাবার কাছে কল আসে, আর ওনাদের যত পার্টনার ছিল সবাই একা করে তাদের সাথে পার্টনারশিপ নষ্ট করে দেয়। যে খবরটা ওদের 3 জনের বাবা জানতে পারে, এতে ওরা 3 জন তো অনেক বেশি অবাক হয়। কোনোভাবেই নিজেদের কোম্পানি ওরা বাঁচাতে পারল না, কেননা সবাই নিজেদের শেয়ার নিয়ে নেওয়ার জন্য ওদের কোম্পানি এখন পথে বসেছে। হায় আল্লাহ, এটা কি করে সম্ভব হলো? আমিও বুঝতে পারছি না। সবকিছু ওই আকাশের বাচ্চার জন্য হয়েছে। ওকে তো এখন মোটেও ছাড়া যাবে না। আগে ওকে খুঁজে বের করতে হবে। এরই মধ্যে ইরার 3 বান্ধবী ওদের বয়ফ্রেন্ডকে কল দিয়ে একে একে জিজ্ঞেস করতে থাকে। কথা বলা শেষ হলে ওরা তো বললো আমরা যা খুশি তা করার জন্য। তাহলে শুধু আকাশ কেন, ইরাকেও ছাড়ব না। ওইদিকে খবরটা ইরাও শুনেছে। কিভাবে এটা সম্ভব হলো তা আপনারা জানেন, সেজন্য নতুন করে জানালাম না। রুসা তো ইরাকে কল দিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। সেগুলো শুনে, তোরা আমার বান্ধবী হয়ে এরকম ভাবে কথা বলতে পারলি? আকাশ সে আমাদের এত বড় ক্ষতি করছে, তার বেলায় কি হবে? তোরা তোদের পাপের ফল পেয়েছিস। তাছাড়া আকাশ তো সামান্য একজন সিএনজি ড্রাইভার, ও কি করে পারবে এরকমটা করতে? আমি এত কিছু জানি না। ও আমাদের ক্ষতি করেছে, আমরাও 6 জন মিলে ওর ক্ষতি করব। তুই শত চেষ্টা করে ওকে বাঁচাতে পারবি না। ঠিক আছে, আমিও দেখব তোরা ওর ক্ষতি কিভাবে করিস। রুসার সাথে কথা শেষ করে কল দেয় আকাশকে। ওকে কল দিয়ে পুরো ব্যাপারটা বলতে থাকে। সবটা শুনে, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত চিন্তিত? তোমার কাছে ব্যাপারটা সামান্য মনে হচ্ছে? অবশ্যই সামান্য মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার যে অনেক চিন্তা হয়। কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা শোনো, মা তোমার ব্যাপারে সবটা জেনে গেছে। মা বাবাকে বলে দিয়েছে। কি বলো, তোমার বাবা কিছু বলেনি? বাবা তো বলল তোমার পরিবার নিয়ে আসার জন্য। সমস্যা কি আসলাম তাহলে? তা কবে আসতে হবে বলো? একে তো বাবা না জানি তোমাদের কতটা অপমান করে বসে, তার উপর ওরা 6 জন তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। একের ভিতরে এখন 2টা ঝামেলা। তুমি এটা বলো কবে আসতে হবে? কাল তাহলে আসো তোমার পরিবার নিয়ে। ঠিক আছে, চলে আসবো। পরের দিন আকাশ ওর পরিবার নিয়ে চলে আসে ইরাদের বাসায়, তবে সিএনজি করে। বাসার ভেতরে আসে রফিক চৌধুরী, তো আকাশের বাবাকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, আমার কি সৌভাগ্য, আমার মতো গরিবের বাসায় আপনি এসেছেন। বাবা, তুমি এসব কি বলছো? তুই কি জানিস না ওনারা কে? এনারা আকাশের বাবা মা, আর কি জানবো। ইরা, তুমি বরং তোমার রুমে যাও। আকাশ, তুইও রুমে যা ওর সাথে। তোরা নিজেদের মধ্যে কথা বল, আমরা ততক্ষণে বিয়ে নিয়ে আলোচনা করি। বাবা প্লিজ, ওনাদের কোনো অপমান করো না। অপমান কেন করব, তুই বরং রুমে যা। ইরা অনেক নার্ভাস হয়ে ওর রুমে আসে, এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশের বাবা মা আর ইরার বাবা মা বসে কথা বলতে থাকে। স্যার, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। তুমি কি ওনাকে চিনো? আর ওনারা একই গ্রুপের মালিক, মিস্টার শাহজাহান চৌধুরী। এই জন্য তো 5 কোটি টাকা দামের ডায়মন্ডের নেকলেস ইরাকে দিল। এই টাকা ওনাদের কাছে খুবই সামান্য। আচ্ছা, ইরা কিন্তু জানে না আমরা কে। কেননা ইরা জানে আমার ছেলে একটা সিএনজি ড্রাইভার, আর আমরা দুজনে মোটামুটি চাকরি করে সংসার চালাই। কিন্তু স্যার, এইসব করার কারণ কি? ইরা তো বড় লোকদের পছন্দই করে না। তাছাড়া আমার ছেলে চেয়েছে এমন কাউকে বিয়ে করতে যে শুধু ওকে আর ওর বর্তমান পরিস্থিতি দেখেই ওকে ভালোবাসবে। তেমনটাই আমার ছেলে পেয়েছে, কিন্তু এরা তো গরিবদের পছন্দ করে, সেজন্য বুঝতেই পাচ্ছেন। কিন্তু সত্যিটা জানার পরে এরা কি আজ ও রাজি হবে? সে চিন্তা ওরা দুজনে মিলে করে নিলেই হয়। রুমের মধ্যে ওরা দুজনে কথা বলতে থাকে। অনেকটা কথা শেষ হওয়ার পরে, আচ্ছা, বাবা মা মিলে তোমার বাবা মাকে অপমান করবে না তো?
ওইসব কিছু হবে না। ওরা দুজনেই নিচে নামে। এসে শুনতে পায় বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। তখনই রুসা, রুবি, রুনা, রুবেল, রকি, রনি ওরা 6 জনই ইরাদের বাসায়। ওদের দেখে ইরা, আকাশ ঠিকই বুঝতে পেরেছে। সেজন্য তোদের সাহস তো কম না, তোরা ওকে মারার জন্য আমার বাসা পর্যন্ত চলে এসেছিস। শুধু আকাশকে না, তোকেও মারব। দুজনকে একসাথে মেরে হসপিটালে শুইয়ে দেব। কার এত বড় সাহস হয় যে আমারই সামনে আমারই ছেলেকে মারবে? আকাশের বাবা কথাটা বলে পিছনের সোফা থেকে উঠে সামনে এসে দাঁড়ায়। ওনাকে দেখে রুবেল, রনি, রকির তো কথাই অফ হয়ে গেছে। কেননা ওরা খুব ভালো করে জানে শাহজাহান চৌধুরীকে জানে, কিন্তু উনি যে আকাশের বাবা এটা ওরা জানতো না। আঙ্কেল, আকাশ আপনার ছেলে? ভয় কেন, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আকাশ তো সিএনজি চালায়। আমার ছেলে হয়েছে বলে কি সিএনজি চালাতে পারবে না? তোরা কি ওনাকে চিনিস? উনি মিস্টার শাহজাহান চৌধুরী, একই গ্রুপের মালিক, যার সাথে তোমাদের বিজনেস ড্রিল হয়েছিল। আর আকাশ তো ওনাদেরই ছেলে। তুই এসব কি বলছিস? আকাশ যদি ওনারই ছেলে হয় তাহলে তো ব্যাপারটা এরকমই এসে দাঁড়ায়। আকাশ, কি বলছে ওরা? ওরা ঠিকই বলছে। তাহলে তুমি এতগুলো মাস মিথ্যে নাটকটা কেন করলে? আমি সবসময় চেয়েছি যে আমাকে ভালোবাসবে, শুধু আমাকে দেখে, নাই আমার টাকা সম্পত্তি দেখে। সেজন্য আমি সিএনজি নিয়ে বের হই, যেন এরকম কাউকে পাই। কিন্তু ওই দিনই আমি তোমাকে পাই, কিন্তু তুমি আমাকে আপন করে নিতে থাকো। পরে যখন জানতে পেরেছি তুমি বড় লোক দিয়ে পছন্দ করো না, সেজন্য আমি তোমাকে সত্যিটা আর বলিনি। তাই বলে এইভাবে লুকালে আমার থেকে? বিশ্বাস করো, আমি তোমাকে হারানোর ভয়ে কোনো কিছুই বলিনি। আঙ্কেল, আপনারা তাহলে থাকেন, আমরা গেলাম। তোমরা না আমার ছেলে আর ওর বউকে মারতে এসেছো? কি যে বলেন না আঙ্কেল, আমরা তো মজা করছিলাম। হ্যাঁ আঙ্কেল, আমরা মজা করছিলাম, তাই না রে ইরা? কথাটা বলে ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। কেননা ইরার কথার উপর নির্ভর করছে ওদের ছেড়ে দেবে নাকি শাস্তি দেবে। আব্বু, ওরা আমার বান্ধবী, ওরা মজা করে বলেছে, তাই না আকাশ? হ্যাঁ আব্বু, ওরা ইরার বান্ধবী, সেজন্য মজা করছে। ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। আর হ্যাঁ, ইরার থেকে বিয়ের তারিখটা জেনে নিও। তোমরাও কিন্তু আসবে। তবে আমার একটা কথা আছে। কি কথা বলো? বিয়ের দিন সবাইকে সিএনজি করে আসতে হবে, কোনো গাড়ি আসা যাবে না। আর আকাশ নিজে সিএনজি চালিয়ে আসবে, আর আমি বউ হয়ে ওই সিএনজি করে শ্বশুর বাড়িতে যাব। এইটাই হবে আকাশের শাস্তি। আমার কোনো আপত্তি নেই বাবা, তুমি তাহলে 300 সিএনজি কিনে ফেলো। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে সেগুলো গরিব দেখে একটা পরিবারে একটা করে দান করে দেবে। কথাটা কিন্তু মন্দ বলছে, বলিসনি। তাহলে অবশেষে আমি একজন সিএনজি ড্রাইভারকে স্বামী হিসেবে পেলাম। কথাটা শুনে সবাই হেসে দেয়। আর এখানেই শেষ হয় আমাদের গল্প। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। গল্পটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, তাই না? তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।